এক কোম্পানির সম্প্রসারণে গতি, আরেক ব্যাংকে হাজার কোটি টাকার ঘাটতি। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিবেদনে লাল সংকেত। শেয়ারবাজার ও আর্থিক খাতে আলোচিত তিন বড় খবর নিয়ে থাকছে বিস্তারিত বিশ্লেষণ। তার আগে আমরা বাজারের কিছু পর্যবেক্ষণ লক্ষ্য করি। ঈদের আগের অর্থাৎ ঈদের ছুটির আগে যে লেনদেন হয়েছিল পুঁজিবাজারে, তাতে দেখা যাচ্ছে যে শেষ কার্যদিবসে কিন্তু পজিটিভ ছিল সব কিছুই। লেনদেনের পরিমাণ যেমন ৮০০ কোটি টাকার কাছাকাছি ছিল, একই রকমভাবে সূচক বেড়েছিল। ওই দিন পজিটিভ মুভমেন্টের যেই শেয়ারগুলো ছিল 10টি, সেই শেয়ারগুলোর আলোচনার পাশাপাশি আমরা আজ দেখছি যে আসলে এখন বর্তমানে কোন খাতগুলোকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি এবং লেনদেন বেশি হচ্ছে। প্রথমেই রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত, তারপরে ব্যাংক, তারপর ফার্মাসিউটিক্যালস, তারপর টেক্সটাইল, তারপর ফুড অ্যান্ড অ্যালাইড, ইন্স্যুরেন্স এবং আইটি। অর্থাৎ এই ৬-৭টি খাতকে ঘিরেই কিন্তু বাজারে টোটাল যে লেনদেনের তার অধিকাংশ হচ্ছে। আমরা যদি দেখি ওই দিন রবি আজিয়াটা লিমিটেড, এই প্রতিষ্ঠানটি যে পজিটিভ মুভমেন্টের 10টি শেয়ার ছিল তার প্রথমেই ছিল রবি আজিয়াটা। গত 6 মাসে বিনিয়োগকারীদের 5.59% পজিটিভ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটি। এক বছরে যেখানে 26.89% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 30 টাকা 20 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির। 16.87 প্রতিষ্ঠানটির পি রেশিও। অন্যদিকে প্রতিষ্ঠান 90% শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে, 7.1% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং বাকি 2.9% শেয়ার রয়েছে ইনস্টিটিউটের কাছে। রবি আজিয়াটার পরেই 2 নম্বরে ছিল আইসিবি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। গত 6 মাসে বিনিয়োগকারীদের 7.96% পজিটিভ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটি এবং 43 টাকা 40 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। তিন প্রান্তিকেই প্রতিষ্ঠানটি কিন্তু লোকসানে রয়েছে এবং প্রথম প্রান্তিকে 1 টাকা 77 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে 1 টাকা 82 পয়সা, তৃতীয় প্রান্তিকে আর বড় ধরনের লোকসানে পড়েছে। 3 টাকা 20 পয়সা শেয়ার প্রতি লোকসান করেছে এই প্রতিষ্ঠানটি। অন্যদিকে এরপরেই ছিল ব্র্যাক ব্যাংক। বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে এই ব্র্যাক ব্যাংক এবং 67.76% এক বছরে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের, যা গত 6 মাসেও 17.27% পজিটিভ রিটার্ন দিয়েছে। 2 টাকা 90 পয়সা শেয়ার প্রতি আয় করেছে প্রথম প্রান্তিকে। 67 টাকা 30 পয়সা দরে সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়েছে। 9.68 প্রতিষ্ঠানটির পি রেশিও। এই প্রতিষ্ঠানটির 46.17% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, 11.48% শেয়ার রয়েছে ইনস্টিটিউটের কাছে এবং 36.22% শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। 6.13% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। ব্র্যাক ব্যাংকের পরেই যেই শেয়ারটি ছিল হাইডেলবার্গ সিমেন্ট। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে অবশ্য বিনিয়োগকারীদের -0.35% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 226 টাকা 40 পয়সা দরে সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 27.71 প্রতিষ্ঠানটির পি রেশিও। হাইডেলবার্গ সিমেন্টের পরেই যে প্রতিষ্ঠানটি ছিল পজিটিভ মুভমেন্টের বেস্ট হোল্ডিংস, গত 6 মাসে বিনিয়োগকারীদের 2.78% পজিটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি। তিন প্রান্তিকই কিন্তু প্রতিষ্ঠানটি আয়ে রয়েছে এবং 14 টাকা 80 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। 10.35 প্রতিষ্ঠানটির পি রেশিও। বেস্ট হোল্ডিংয়ের পরেই ছিল যেই প্রতিষ্ঠানটি মেরিকো বাংলাদেশ লিমিটেড। 0.73% পজিটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে, যা এক বছর আগে ছিল 11.868% পজিটিভ রিটার্ন। এই প্রতিষ্ঠানটি অবশ্য তিন প্রান্তিকে আয় রয়েছে এবং 2,759 টাকা 90 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। 14.72 প্রতিষ্ঠানটির পি রেশিও। মেরিকোর পরেই যে প্রতিষ্ঠানটি ছিল ড্যাফোডিল ইউনিভার্সিটি, 136 টাকা 70 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে এবং 272.48% পজিটিভ রিটার্ন দিয়েছে। অর্থাৎ বাজারের এত খারাপ অবস্থার মধ্যেও কিন্তু প্রতিষ্ঠানটির চার্ট দেখেন কিভাবে বেড়েছে। এরপরে এটার পি রেশিও অনেক হাই,
54.38, অর্থাৎ ঝুঁকিপূর্ণ শেয়ারে পরিণত হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ারে অনেকে বিনিয়োগ করে, কিন্তু এটা থেকে অন্তত 300% কাছাকাছি কিন্তু প্রফিট টেক করেছে। নীরবে এটার উত্থান হয়েছে। এরপরে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে 138.14% পজিটিভ রিটার্ন দিয়েছে। 3 প্রান্তিক এই প্রতিষ্ঠানটি আয় রয়েছে 130.50 টাকা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। এরপরে ছিল রেনেটা। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 4.47% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 414 টাকা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। 21.38 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপর সর্বশেষ ছিল প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। গত 6 মাসে বিনিয়োগকারীদের 20.04% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 60.90 দরে সর্বশেষ লেনদেন হয়েছে। 9.34 প্রতিষ্ঠানটির পি রেশিও। এখন আমরা যদি দেখি যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে কম বা ঝুঁকিপূর্ণ শেয়ার কোনগুলো রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি দেখি যে ব্র্যাক ব্যাংকের আরএসআই মান 41.69, অর্থাৎ এখনো কিন্তু আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এরপরে আমরা একে একে দেখি 70-এর উপরে আরএসআই মান গেলে তখন ওভার ভ্যালুড বা ঝুঁকিপূর্ণ শেয়ারে পরিণত হয়। সেই হিসেবে কিন্তু ব্র্যাক ব্যাংকের শেয়ার এখনো ঝুঁকিমুক্ত রয়েছে। তারপর রয়েছে হাইডেলবার্গ। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 66.62 এবং 226.40 টাকা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। তারপর দেখব ড্যাফোডিল কম্পিউটার্সের আরএসআই মান 61.04। এরপরে ধারাবাহিকভাবে যদি দেখি এশিয়াটিক ল্যাবরেটরিজে 82.04, অর্থাৎ এটা ওভার ভ্যালুড অবস্থায় চলে গেছে যেহেতু 70-এর বেশি আরএসআই মান। অন্যদিকে বেস্ট হোল্ডিংস এই প্রতিষ্ঠানটির ও ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে 75.35 আরএসআই মান। আরএসআই মান 70-এর উপরে গেলেই সাধারণত ঝুঁকিপূর্ণ শেয়ারে বা ওভার ভ্যালুড অবস্থায় চলে যায় তখন শেয়ার। এরপর রবির আরএসআই মান 64.53। তারপরে রয়েছে বিবিএস কেবলস এর আরএসআই মান 78.95। এই প্রতিষ্ঠানটিও ঝুঁকিপূর্ণ শেয়ারে পরিণত হয়েছে যেহেতু 70-এর বেশি। তারপর প্যারামাউন্ট টেক্সটাইলের আরএসআই মান 57.68। এরপরে সর্বশেষ ওয়ান ব্যাংকের আরএসআই মান 70.28, অর্থাৎ এখনো এই প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখন আমরা যে খবরটি দেখব মূলত একটি খবরকে কেন্দ্র করে আমাদের আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল। সেই ভিডিওটি আমরা প্রথমেই দেখব যে শেয়ার বাজারে 3 প্রতিষ্ঠানের কিন্তু বড় আপডেট। এই আপডেট খবরগুলো আমরা এক নজরে যদি দেখি যে কারখানা উন্নয়ন ও বিএমআরআই প্রকল্পে এগুচ্ছে টেকনো ড্রাগস একটি খবর রয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও কেমিক্যাল খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড তাদের প্রাথমিক গণপ্রস্তাবের অর্থ নির্ধারিত খাতে ব্যয় করছে বলে জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান অরুণ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। 2026 সালে 31 মার্চ সমাপ্ত প্রান্তিকের আইপিও তহবিল ব্যবহার সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অর্থাৎ এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য, টেকনো ড্রাগসের বিনিয়োগকারীদের জন্য একটি ভালো খবর যে তারা এই পজিটিভ খবরটি sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন পুরোটু। অন্যদিকে খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিতে চাপে রয়েছে প্রিমিয়ার ব্যাংক। শেয়ার বাজারে তালিকাভুক্ত দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির 2025 সালে নিরীক্ষা প্রতিবেদনে বড় ধরনের প্রভিশন ঘাটতি, মূলধন সংকট এবং খেলাপি ঋণে যে উচ্চ ঝুঁকির বিষয় উঠে এসেছে। ব্যাংকটির নিরীক্ষক প্রতিবেদনে এমফেসিস অব ম্যাটার ও আদার ম্যাটার অনুচ্ছেদে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সুতরাং যেহেতু প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণের হার অনেক বেশি, সুতরাং এই ব্যাংকটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ডিটেলস খবরটা sharebusiness24.com থেকে দেখে নিন, আমরা ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব। অন্যদিকে বাংলাদেশ ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদনে ও কিন্তু নিরীক্ষকের বিশেষ পর্যবেক্ষণ দিয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান এই আগে ছিল বিডি ফাইন্যান্স,
আর এখন হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স, একই প্রতিষ্ঠান। 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক এমফেসিস অফ ম্যাটার এবং আদার ম্যাটার্স অনুচ্ছেদ যুক্ত করেছে ডিএসসি। সেখানে দেখা যায় যে আর্থিক বিপণনীর নোট 2.4-এর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন নিরীক্ষক, এবং সেখানে মোট নেতিবাচক ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে 547,14,80,000 টাকা। এত বড় নেতিবাচক ইকুইটি থাকা সত্ত্বেও কোম্পানিটি গোয়িং কনসার্ন ভিত্তিতে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করেছে, অর্থাৎ প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে এমন ধারণার ভিত্তিতে আর্থিক হিসাব তৈরি করা হয়েছে। এই খবরটি দেখে নিতে পারেন। sharebusiness24.com চেষ্টা করে সবসময় বিনিয়োগকারীদের কোনো না কোনো তথ্য জানাতে। তথ্য ছাড়া, অর্থাৎ যেই তথ্যগুলোর কোনো ভিত্তি থাকবে না, সেসব তথ্য নিয়ে কখনো ভিডিও আনতে চায় না। সেজন্য মাঝে মধ্যে এখন গ্যাপ যাচ্ছে, যেহেতু এখন ছুটির বন্ধ। আশা করছি আপনারা এর আগের ভিডিওগুলো দেখে একটা মোটামুটিভাবে শেয়ার বাজারের যে আমরা কি ধরনের রিপোর্ট করেছি এবং বাজারের সাথে যে এখনো আমাদের যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোর কিন্তু দেখবেন যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন তো দূরের কথা, এখান থেকে পজিটিভ মন্তব্যই এসেছে বিনিয়োগকারীদের পক্ষ থেকে। আমাদের সাথে বারবার বলা হচ্ছে যে আপনারা ভিডিও কন্টেন্ট কিন্তু বন্ধ করবেন না, দিতে থাকবেন, আর আমরা এতে উপকৃত হচ্ছি। সেজন্যই আমাদের এই ছুটির মধ্যেও আপনাদের কাছে থাকার চেষ্টা করছি। আমাদের সাথে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্টস করে সাথে থাকবেন। ধন্যবাদ।